টি-20 সিরিজের খবর। এবার ফাইনাল তো দূরের কথা, 11 দলের মধ্যে বাংলাদেশে দলের অবস্থান 9 নম্বরে। নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 7 উইকেটে হেরেছে নুরুল হাসানের দল। আগে ব্যাট করে 4 উইকেটে 175 রান তোলে বাংলাদেশ। জিসান আলমের 50 আর আফিফের ব্যাট থেকে অপরাজিত 49 রান। হ্যানো জ্যাকবসের শিকার 3 উইকেট। জবাবে ম্যাকেনজি হার্ভির সেঞ্চুরিতে 7 উইকেট এবং 11 বল হাতে রেখে জয় নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। 53 বলে 102 রানে অপরাজিত ম্যাকেনজি। সিরিজে 6 ম্যাচের 4টাতে হেরেছে বাংলাদেশ। রোববার 2 সেমিফাইনাল এবং ফাইনাল। ব্যক্তিগত পারফরমেন্সে সেরা 5-এ নেই বাংলাদেশের কেউই। সর্বোচ্চ 208 রান করেছেন জিসান আলম, তবে 93 গড়ে আফিফ হোসেনের 186 রান ছিল বেশি কার্যকরী। জাতীয় দলে ফেরা নুরুল হাসান এবং সাইফ হাসান কোনো মতে 100 পার করেছেন। বোলিংয়ে সর্বোচ্চ 10 উইকেট রাকিবুল হাসানের। হাসান মাহমুদের শিকার 8, আর কেউই বলার মতো পারফরমেন্স করতে পারেননি। WWE রেসলিংয়ে দেখা যায় রক, ট্রিপল এইচ, আন্ডারটেকাররা স্লেজ হ্যামার কিংবা লম্বা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন। ক্রিকেট মাঠে 22 গজে জাকেরও কি একই রকম তাণ্ডব চালাবেন? স্লেজ হ্যামার দিয়েই টোটকা। শুধু পাওয়ার হিটিং স্কিলই বাড়ছে না, রক্ত গরম হচ্ছে, প্রতিপক্ষকে ভেঙে চুরে দেওয়ার সাহস ও জেদও বাড়ছে। আমার কাজ হলো তাদেরকে বিশ্বাস করানো যে তারা পাওয়ার হিটিং করতে পারে। আসলেই তারা পারে। আমার বার্তাটা হলো বড় শট মারতে না পারলে সিঙ্গেল ডাবল নাও, কোনোভাবেই ডট দেওয়া যাবে না। আসার কথা হলো আমাদের দলে বেশ কজন পাওয়ার হিটার আছে, তারা যেন ধারাবাহিকভাবে বড় শট খেলতে পারে, ওই লক্ষ্যেই আমি কাজ করছি। সাধারণত বেসবলে সুইং ভালো করার জন্য প্রো ভেলোসিটি ব্যাটের ব্যবহার হয়। তা দিয়েই লিটনদের ব্যাট সুইং আরও পোক্ত করছেন ইংলিশ পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড। শোনা যাচ্ছে টাইগার ব্যাটাররাও মুগ্ধ, এই ব্যাট কিনতে আগ্রহী অনেকে। কি কি সুবিধা পাওয়া যায় প্রো ভেলোসিটি ব্যাটে? Pro Velocity bat is one of the best training tools out there. It cleans up your swing. প্রো ভেলোসিটি ব্যাট ব্যাটারের সুইংটা দুর্দান্ত করে তোলে। এই ব্যাটটা একটু ভারী, যে কারণে মাসেলের ব্যবহারটাও ভালো হয়। দ্রুত এবং জোরে শট খেলার দীক্ষাটাও এই ব্যাট দিয়ে নেওয়া যায়। ব্যাট সুইং ঠিকঠাক না হলে এটায় ডাবল আওয়াজও হয় না। অর্থাৎ ব্যাট সুইং ঠিকঠাক হলো কিনা তা ব্যাটাররা নগদেই বুঝে যাচ্ছে। টাইগাররা ব্যবহার করার পর তাদের ব্যাট সুইং এবং শটের উন্নতি আমি দেখেছি। চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে টিম বাংলাদেশ। উডের তালিমে কি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তামিম, লিটন, জাকের, শামীমরা? চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাট হাতে ক্ষোভ ছেড়ে বিপিএল এ সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। সেই লিটনের এশিয়া কাপ দলের সুযোগ না পেয়ে আফিফ হোসেন ধ্রুবও যেন ছোটখাটো একটা প্রতিশোধ নিলেন ব্যাট হাতে। স্বভাবসুলভ ব্যাটিংয়ের বাইরে গিয়ে যেন জ্বলে উঠলেন এই বাহাতি ব্যাটার। টপ এন্ড টি-20তে বাংলাদেশে এ দলের হয়ে শেষ ম্যাচে 23 বলে 49 রান করেছেন 213 স্ট্রাইক রেটে, যে আফিফের পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে নেই 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার নজির। তিনিই কিনা করলেন এমন এক নক। জিম্বাবুয়ের বিপক্ষে যে ইনিংসটা খেলে আলোচনায় এসেছিলেন সেটাই তার বেস্ট স্ট্রাইক রেটের ম্যাচ ছিল। সেবার ব্যাট চালিয়েছিলেন বরাবর 200 স্ট্রাইক রেটে। বলা যায় নিজের গন্ডি ভেঙে এবার বের হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। নিজেকে কতটা ভেঙে গড়েছেন তার ছোট্ট একটা উদাহরণও দেয়া যাক। গেল বিপিএলে 11 ইনিংস খেলে রান করেছিলেন 217 রান, আর টপ এন্ড টি-20তে 6 ইনিংসেই তুলেছেন 186, এভারেজটা 93। এই টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও আফিফ হোসেন ধ্রুব নিজের কাজটা ঠিকঠাক করেছেন। 129 স্ট্রাইক রেটে টুর্নামেন্ট শেষ করেছেন এই বাহাতি ব্যাটার। তবে প্রশ্ন করতেই পারেন, হঠাৎ এত পরিবর্তন যার, সেই আফিফকে কেন এশিয়া কাপ 2025-এর দলে রাখা হলো না? উত্তর হলো তাকে দেওয়ার সুযোগগুলো যেভাবে হেলায় হারিয়েছেন তাতে এশিয়া কাপের মতো বিগ ইভেন্টের সুযোগ দেওয়া তো দূরের কথা, কোনো সিরিজের জন্য ডাকাও বোধহয় অতিরঞ্জিত হয়ে যেত। তবে নামটা আফিফ বলেই আবারও আলোচনা এসেছেন। এমনকি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজেও আফিফকে নজরে রেখেছেন, কেবল তার খেলার ধরনের পরিবর্তনের জন্য। আফিফের জন্য আফসোস একটাই, এবারের এশিয়া কাপের ট্রেন্ডটা মিস করেছেন তিনি। আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম। সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমাদের নজর থাকবে। এশিয়া কাপের বাকি সপ্তাহ 2-1 এই সময়ের মধ্যে দলে কোনো পরিবর্তনের সুযোগ নেই। আসলেও নেওয়া হবে স্ট্যান্ড বাই তালিকা থেকে, সেখানেও নেই আফিফের নাম। তাই 2025 এশিয়া কাপে হয়তো খেলার সুযোগ নেই। তবে আফিফের এমন পরিবর্তন তার জন্য আরও একবার সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। দরকার কেবল পারফরমেন্সের ধারাবাহিকতা। প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার, ন্যাশনাল টিমের রাডারে তিনি এখনও আছেন।
বাংলাদেশের ইয়াং সেন্সেশন, এইজ লেভেলে সাড়া জাগানো আর বর্তমান এ দলের ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট পারফর্মার জিসান আলম গেল ঢাকা প্রিমিয়ার লিগের শেষ 2 ম্যাচে পেয়েছিলেন 50। এরপর আরও 2টো লিস্টে ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে, সেখানেও একটা 50 আর একটা 30+ ইনিংস। ফরম্যাট পাল্টালো ডারউইনে টপ এন্ড টি20তে ওপেনিং স্লট সামলানোর ভার পড়ল এই তরুণের কাঁধে। বাংলাদেশ এ দলের হয়ে সুপার সিনেম্যাটিক কিছু করে ফেলেছেন এমনটা বলা যাবে না, তবে জাতীয় দলে ইন আউট করতে করতে চুল পেকে যাওয়া বাকি সব সিনিয়র ব্যাটারদের চেয়ে থাকলেন এগিয়ে। আসরের শেষ ইনিংসটা শেষ করলেন 50 করে। তখন হিসেব বলছে এবারে টপ এন্ড টি20তে জিসান আলম চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। বাকি শীর্ষ ব্যাটাররা স্ট্রাইক রেটে জিসানের চেয়ে যোজন এগিয়ে বটে, তবে বাংলাদেশের হিসেবে জিসান টপ নচ। ম্যাচ শেষে যদিও নিজের 4 নম্বর অবস্থানটা নেমে 6 হয়েছে। শুরুতে জিসান আর ফিনিশিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে আফিফ হোসেন ধ্রুবর 49 রানের ফিনিশিং টাচ বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ল 4 উইকেটে 175। ইয়াসির রাব্বির 15 বলে 25 রানের ক্যামিওটাও এর পেছনে ভূমিকা রেখেছে যথেষ্ট। চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে হয়তো বাংলাদেশ এ দলের বোলাররা কিছুটা বেশি রিল্যাক্স। তার শোধ তুললেন অ্যাডিলেডের 2 ওপেনার। প্রথম উইকেটে তারা তুলল 123, সেটাও 13 ওভার পূর্ণ হওয়ার আগেই। ম্যাচের আর বাকি থাকে কি? 35 বলে 35 রানে জ্যাক উইন্টারকে ফিরিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর হ্যারি নেলসনকে 3 রানে ফেরালেও কাজের কাজ হয়নি কিছুই। ম্যাকেঞ্জি হার্ভিকে থামাতে পারেনি কোনো টাইগার বোলার। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং রান তো নিয়েছেনই, মাত্র 53 বলে এই ওপেনার পূরণ করেছেন নিজের সেঞ্চুরিও। টপ এন্ড টি20তে এবারে নুরুল হাসান সোহানরা এসেছিল চ্যাম্পিয়ন হতে, তবে মিলল না সেমিফাইনালের টিকেটও। 6 ম্যাচে জয় মাত্র 2টিতে 11 দলের মধ্যে 9 নম্বরে থেকে দেশে ফিরছে ওরা। খালিদ জামিল, একাত্তর। এশিয়া কাপ দল ঘোষণার পরদিন মিরপুর একাডেমিতে বোলিং প্র্যাকটিস করেছেন মেহেদী মিরাজ। মূলত টানা যখন তিনি টি20 ক্রিকেট খেলছেন, এটা খেলতে খেলতে তার টেস্ট বোলিং এ খানিকটা সমস্যা দেখা দিয়েছে। টেস্ট বোলিং এর যে শেপটা আছে, সেই শেপটা ফেরাতে বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি আপাতত টি20 নিয়ে চিন্তাও করছেন না বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। যে রাধে সে নাকি চুলও বাঁধে, একই গল্প মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বলা যায়। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে পারিবারিক দায়িত্ব যেভাবে পালন করেন, বোলিং অনুশীলন করে ঠিক রাখছেন প্রফেশনাল দায়িত্ব। শুক্রবার রাতে শেখ মেহেদী হাসানের কাছে টি20 দলে জায়গা হারিয়েছেন মিরাজ। পরদিন হোম আপ ক্রিকেটে কাজ করেছেন বোলিং নিয়ে। টানা টি20 ক্রিকেট খেলতে খেলতে মিরাজের টেস্ট বোলিংয়ে একটু সমস্যা হচ্ছে। টেস্ট বোলিংয়ের শেপ ফেরাতে, অর্থাৎ রিলিজ, পায়ের কাজ, নন বোলিং আর্মের ব্যবহার ঠিকঠাক করতে ছোটবেলার কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন। মেহেদী মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ I should say, এবং শুধু আমাদের নাই বলবো, এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ হিম ভেরি ওয়েল অ্যাজ ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। সো সেটার পাশাপাশি টি20 ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে, সেটা ব্যাটিংয়েও পড়ে, বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে। আপাতত টি20 ক্রিকেট নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এমনকি জানা গেছে 20 ওভারের ফরম্যাট নিয়ে চিন্তাই করছেন না মিরাজ। পাকিস্তান সিরিজের আগেও একবার নির্বাচকদের টি20 নিয়ে তার ভাবনা জানিয়েছিলেন, যদিও চিফ সিলেক্টর জানালেন দলের প্রয়োজন হলে মিরাজকে আবারও টি20 খেলতে হবে। দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে। মানে দলের চাহিদা প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, definitely we'll pick him and he will also come and play. Otherwise, আমরা কিছুটা মনে করি যে those two places তার জন্য অনেক সুদিন। তিনি পর্যায়ক্রমে একটা থেকে শিফট হয়ে আবার টি20 ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না। এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে 3টা করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা। সেই সিরিজের জন্য এখন প্রস্তুত হচ্ছেন মিরাজ।